দর্শক, প্রতিটি মানুষের যেমন আলাদা নাম বা পরিচিতি রয়েছে, তেমনি চোখের এক একটি অর্গানেরও আলাদা আলাদা নাম রয়েছে। উপসর্গ বা ধরন ভেদে সেসব অংশেরও সমস্যাগুলোর ভিন্ন ভিন্ন পরিচিতি রয়েছে। চোখ তার কর্মকাণ্ড পরিচালিত করে যেসব অঙ্গের মাধ্যমে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়ার একটি দৃষ্টিঘাতক সমস্যার নাম হচ্ছে কেরাটোকোনাস রোগ। আক্রান্ত কর্নিয়াকে পাতলা করে দৃষ্টিকে দুর্বল করে দেয়া এই দৃষ্টিঘাতকের হাত থেকে চশমা বা অন্য কোনোভাবেই তার দৃষ্টিশক্তিকে ফেরানো যায় না। তাই সমস্যার শুরুতেই এর প্রতিরোধ অত্যন্ত জরুরি। দর্শক, চোখের আর দৃষ্টিশক্তির সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে স্বাগত সবাইকে। চোখের স্বাস্থ্য নিয়ে ধারাবাহিক এই আয়োজনে আজ আমাদের আলোচ্য বিষয় কেরাটোকোনাস রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে করণীয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন চোখের চিকিৎসায় দেশের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব, প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ, চোখের স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হারুন রশিদ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি স্যার। আমরা আসলে আজকে আলোচনা করব কেরাটোকোনাস রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিষয় নিয়ে। রোগ বিষয়ে আলোচনা করার আগে আসলে জানতে চাইব আসলে কেরাটোকোনাস রোগটি কি আসলে? একটা মডেল দিয়ে বোঝায়। অবশ্যই। সবার আগে আমাদের জানা উচিত যে চোখের কর্নিয়া কি জিনিস। আমাদের চোখের সামনের যে মণিটা, এটাই চোখের কর্নিয়া বা নেত্র স্বচ্ছ। তো কেরাটোকোনাস এই চোখের কর্নিয়ারই এমন একটি মারাত্মক এবং জটিল অসুখ, যে অসুখে এই চোখের কর্নিয়া ধীরে ধীরে পাতলা হতে থাকে, কর্নিয়ার বক্রতা বৃদ্ধি পেতে থাকে এবং কর্নিয়ার কেন্দ্র সামনের দিকে স্ফীত হয়ে কোণের আকার ধারণ করে বা কোণ আকৃতি হয়। তো কেরাটোকোনাস শব্দটির দুটি অংশ রয়েছে। সামনেরটি হচ্ছে কেরাটো, কেরাটো মানে হচ্ছে কর্নিয়া, এটা হচ্ছে গ্রিক শব্দ। আর কোনাস শব্দটি এসছে ল্যাটিন শব্দ থেকে, অর্থাৎ কেরাটোকোনাস মানে হলো কোণাকৃতির কর্নিয়া। চলো ছবি দিয়ে আমরা দর্শকদেরকে বুঝিয়ে দিই। লক্ষ্য করো, বাম দিকের ছবিতে একটি স্বাভাবিক কর্নিয়া এবং ডান দিকের ছবিতে দেখো কোণাকৃতির কর্নিয়া বা কেরাটোকোনাসে আক্রান্ত কর্নিয়া। ধন্যবাদ স্যার। আসলে কেরাটোকোনাস রোগটি কেন হয়? খুবই জটিল প্রশ্ন। আসলে কেরাটোকোনাস রোগটি কেন হয় এই বিষয়ে অনেক গবেষণালব্ধ তত্ত্ব রয়েছে, তবে কোনো তত্ত্ব এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি। তবে যে ফ্যাক্টরগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, আমাদের শরীরের যে ডিএনএ থাকে সেখানের পরিবর্তনের কারণে হতে পারে। আরেকটি হচ্ছে এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কারণে, আরেকটি রয়েছে পারিবারিক বা বংশগত কারণে হতে পারে। আসলে তুমি জানো যে আমাদের শরীরে যে বিপাক ক্রিয়া হয় এবং সেই বিপাক ক্রিয়ার ফলে এক ধরনের ফ্রি রেডিক্যালস তৈরি হয়। আমাদের কর্নিয়াতেও বিপাক ক্রিয়া হয়। স্বাভাবিক সুস্থ কর্নিয়া এই বিপাক ক্রিয়ার ফলে যে ফ্রি রেডিক্যালসগুলো তৈরি হয় সেগুলো অপসারণ করতে পারে, কিন্তু কেরাটোকোনাসে আক্রান্ত যে কর্নিয়া রয়েছে সেটা এই ফ্রি রেডিক্যালসগুলোকে অপসারণ করতে পারে না। আমাদের কর্নিয়ার মধ্যে কোলাজেন ফাইবার থাকে এবং এই কোলাজেন ফাইবারগুলোর মধ্যে বন্ডেজ থাকে। কেরাটোকোনাসে আক্রান্ত কর্নিয়া এই ফ্রি রেডিক্যালসগুলোকে যখন অপসারণ করতে পারে না, তখন এই কোলাজেন ফাইবারগুলোর মধ্যে বন্ডেজ কমতে থাকে, কর্নিয়া পাতলা হতে থাকে এবং কর্নিয়া ধীরে ধীরে বক্র হয়ে যায় বা কোণাকৃতি ধারণ করে। এটাই কেরাটোকোনাস রোগ। চলো আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। কর্নিয়ার 5টি স্তর রয়েছে: এপিথেলিয়াম, বাউমেন্স লেয়ার, স্ট্রমা, ডেসিমেটস মেমব্রেন এবং এন্ডোথেলিয়াম। আর এই যে কোলাজেন ফাইবারের কথা বলছিলাম, এই কোলাজেন ফাইবারের বন্ডেজ বা বন্ধনগুলো কমে যাওয়াতেই কর্নিয়া কোণাকৃতি ধারণ করে। ধন্যবাদ স্যার। আসলে কোন বয়সে কেরাটোকোনাস রোগটি সাধারণত হয়? কেরাটোকোনাস রোগটি সাধারণত বয়ঃসন্ধিকালেই হয়, তবে সচরাচর এই রোগটি 10 থেকে 30 বছর বয়সের মধ্যেই শনাক্ত হয় এবং ধীরে ধীরে এই রোগটির ক্রমবৃদ্ধি ঘটতে থাকে এবং সাধারণত 40 থেকে 45 বছর বয়সে এসে এই রোগটি থেমে যায়। ধন্যবাদ স্যার। এই রোগটি কি আসলে নারী পুরুষ সকলেরই হতে পারে? এই রোগটি নারী পুরুষ সকলেরই হতে পারে। কিছু কিছু গবেষণায় দেখা গেছে পুরুষের বেশি হচ্ছে, কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে নারীদের বেশি হয়েছে। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে নারী পুরুষ উভয়েরই সমানভাবে কেরাটোকোনাস আক্রান্ত করতে পারে। ধন্যবাদ স্যার। কেরাটোকোনাস রোগটি কি আসলে এক চোখে হয় নাকি দু চোখেই হয়? সাধারণত কেরাটোকোনাস রোগ দু চোখেই হয়, তবে কেরাটোকোনাস রোগের ক্রমবৃদ্ধি এবং প্রবলতা সাধারণত এক চোখে বেশি দেখা যায়, এক চোখে কম দেখা যায়। অর্থাৎ কেরাটোকোনাস রোগ দু চোখে হলেও এক চোখে একটু বেশি, এক চোখে একটু কম হতে পারে। আচ্ছা, ধন্যবাদ স্যার। একজন কেরাটোকোনাসে আক্রান্ত রোগীর আসলে পরিবারের আত্মীয় স্বজনরা বা ভাই বোনরা এই রোগে কি আসলে আক্রান্ত হতে পারে?
অবশ্যই পারিবারিক এবং বংশগত কারণে হতে পারে এবং সেটা অটোজোমাল ডমিনেন্ট হয় এবং চাচাতো মামাতো ভাই বোনদের মধ্যে যদি বিয়ে হয় সে সম্ভাবনা প্রায় 4 গুণ বেড়ে যায়। সেই জন্যই এই ধরনের ক্ষেত্রে যদি বাবা মার বা পরিবারের কারোর থাকে তাহলে কেরাটোকোনাসের স্ক্রিনিং করা উচিত। ধন্যবাদ স্যার। আসলে কেরাটোকোনাস রোগের আসলে ঝুঁকি কাদের বেশি, কারা আসলে রিস্ক গ্রুপে আছে? প্রথমত যারা কিশোর এবং তরুণ যারা, আরেকটি হলো পারিবারিক বিষয় যেটা আমরা বলছিলেন বলেছি। স্যার আপনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই, আই রাবিং, অর্থাৎ যারা অভ্যাসগতভাবে যারা চোখ রগড়ায় বা চোখ কচলায়। এর পরের ছবিতে আমরা দেখব যাদের অ্যাটোপি বা অ্যালার্জি রয়েছে, যেমন ধরো চোখে যদি কারোর অ্যালার্জিক কনজাংটিভাইটিস থাকে, নাকের ক্ষেত্রে যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে, বা ত্বকে যাদের এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস রয়েছে এবং যাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট রয়েছে। এর পরের ছবিতে আমরা দেখব জেনেটিক রোগ, যেমন ধরো ডাউন সিনড্রোম, এহেলার ডানলস সিনড্রোম, মারফান সিনড্রোম, এই ধরনের বিভিন্ন জেনেটিক অসুখেও কেরাটোকোনাস রোগ হতে পারে। এছাড়া যারা ধূলিময় শুষ্ক পরিবেশে যারা থাকে তাদেরও চোখ কচলায় বেশি, সেখান থেকে হতে পারে। এছাড়া যারা প্রখর রৌদ্রে থাকে, যেমন ধর নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেখানে আলট্রাভায়োলেট রেডিয়েশন এক্সপোজার অনেক বেশি থাকে রৌদ্র থেকে, সেখানে হতে পারে। সাধারণত এগুলোই কেরাটোকোনাস রোগের ঝুঁকি। ধন্যবাদ স্যার। কি আসলে উপসর্গ নিয়ে একজন রোগী আপনাদের কাছে আসেন? দেখো, প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ থাকে না। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো, আমরা বলেছি কেরাটোকোনাস রোগে চোখের কর্নিয়া ধীরে ধীরে পাতলা হতে থাকে, কর্নিয়া বক্র হতে থাকে এবং কর্নিয়া কোণাকৃতি ধারণ করে। এর পরের ছবিতে আমরা দেখব ফলশ্রুতিতে আমাদের চোখের আলোর প্রতিসরণজনিত দৃষ্টিত্রুটি তৈরি হয়। তার মধ্যে একটি হচ্ছে মায়োপিয়া আর একটি হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। এদেরকে শুধুমাত্র চশমা দিলেই এরা ভালো দেখতে পায়। এর পরের ছবিতে আমরা দেখব কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি হলে দৃষ্টি আরও ঝাপসা হতে থাকে, কোনো জিনিসের দিকে তাকালে একটা ঘোস্ট ইমেজ বা আবছায়া দেখা যেতে পারে। এর পরের ছবিতে আমরা দেখব অনেক সময় রাতের বেলা আলোর দিকে তাকালে আলোর বিচ্ছুরণ দেখা যায়, অনেক সময় আলোর ঝলকানি দেখা যায়, বা একটি আলোর দিকে তাকালে তার চতুর্দিকে বর্ণ বলয় দেখা যায়। ফলশ্রুতিতে রাতে গাড়ি চালাতে বেশ অসুবিধা হয়। ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে শুনছিলাম কেরাটোকোনাস রোগ বিষয়। তবে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন। নিশ্চয়ই। দর্শক, চোখের কেরাটোকোনাস রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে করণীয় নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, চোখের স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমাস বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে আবারও ফিরব আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সঙ্গেই থাকবেন। বিরতি শেষে আবারও ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। চোখের কেরাটোকোনাস রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে করণীয় নিয়ে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন চোখের চিকিৎসা অঙ্গনে সুপরিচিত বিজ্ঞ চিকিৎসক, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, চোখের স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে স্যার আপনি বলছিলেন আসলে কেরাটোকোনাস রোগের উপসর্গের কথা এবং কারা আসলে রিস্ক গ্রুপে আছে। তো কখন আসলে একটি শিশুর চোখ পরীক্ষা করা উচিত কেরাটোকোনাস রোগ নির্ণয়ের জন্য? দেখো, স্বাভাবিকভাবে আমরা সবসময় বলি যে একটা শিশু স্কুলে ভর্তি হওয়ার আগে চোখ পরীক্ষা করা উচিত, যে তার চোখে কোনো গঠনগত কোনো ত্রুটি হচ্ছে কিনা, কারণ কেরাটোকোনাস রোগে গঠনগত পরিবর্তন হয়। এছাড়া বাচ্চাদের চোখে দৃষ্টি ত্রুটি আছে কিনা, বিশেষ করে কারোর চোখে যদি সিলিন্ডার পাওয়ার থাকে তার অবশ্যই ভালো করে চোখ পরীক্ষা করা উচিত। প্রয়োজনে কর্নিয়া কতটা পুরু বা মোটা সেটা পরীক্ষা করা উচিত। এছাড়া আমরা কর্নিয়াল টোপোগ্রাফি করা উচিত, বিশেষ করে সেই সমস্ত শিশুর যাদের পরিবারে কেরাটোকোনাসের ইতিহাস থাকে, বিশেষ করে বাবা মার যদি কেরাটোকোনাস থাকে তাহলে আমি মনে করি 8 থেকে 9 বছর বয়সে একবার একটা কর্নিয়াল টোপোগ্রাফি করা উচিত। ধন্যবাদ স্যার। কেরাটোকোনাস রোগের লক্ষণগুলো আসলে আপনারা অ্যাজ অ্যান অপথলমোলজিস্ট কি পান? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। প্রথমত সাধারণ অপথলমোস্কোপ দিয়ে আমরা অয়েল ড্রপলেট রিফ্লেক্স দেখতে পাই এবং রেটিনোস্কোপ দিয়ে আমরা সিজার রিফ্লেক্স দেখতে পাই। এর পরের ছবিতে আমরা দেখব স্লিট ল্যাম্প পরীক্ষার মাধ্যমে কর্নিয়া যে বক্র হয়ে গেছে, অর্থাৎ কর্নিয়াল প্রোট্রুশন হয়েছে, সেটা যেমন আমরা বুঝতে পারি। এছাড়া অগ্রসরমান অবস্থায় একজন রোগী নিচের দিকে তাকালে তার চোখের নিচের পাতাটাও বক্র দেখা যায়, কোণাকৃতি দেখা যায়। এছাড়া অগ্রসরমান অবস্থায় একজন রোগী নিচের দিকে তাকালে
তার চোখের নিচের পাতাটাও কোণাকৃতি মনে হয়, এটাকে বলে মুনসন সাইন। এর পরের ছবিতে আমরা দেখব এছাড়া কেরাটোকোনাসের যে কোণ, সেই কোণের পাদদেশে আয়রন ডিপোজিট হয়, যেটাকে বলে ফ্লেশার রিংস। এছাড়া কর্নিয়ার স্ট্রমাতে এক ধরনের রেখা দেখা যায়, যেটাকে বলে ভক্সড স্ট্রাই। এর পরের ছবিতে আমরা দেখব, বাম দিকের ছবিতে লক্ষ্য করো যে কোনো কারণে কর্নিয়ার ডেসিমেটস মেমব্রেন যদি ফেটে যায়, তাহলে অ্যাকোয়াসিউমার জলীয় পদার্থ রাপচার হয়, ফেটে যায়, তাহলে অ্যাকোয়াসিউমার জলীয় পদার্থ কর্নিয়াতে প্রবেশ করে এবং কর্নিয়া ঘোলা হয়ে যায়, অসম্ভব ব্যথা করে, আলোর দিকে তাকাতে অসুবিধা হয় এবং কিছু ড্রপ এবং ঔষধ দিলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। এই অবস্থাকে বলে অ্যাকিউট হাই ড্রপস। কিন্তু এর পরের যে অবস্থা, সেটাকে বলে কর্নিয়াল স্কার, অর্থাৎ কর্নিয়া ঘোলা হয়ে যায় এবং এই পর্যায়ে এসে কোনো চিকিৎসাতে লাভ হয় না, তখন কর্নিয়া সংযোজন করতে হয়। ধন্যবাদ স্যার। আসলে আপনারা কিভাবে কেরাটোকোনাস রোগটিকে শনাক্তকরণ করেন? চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই। প্রথমত একজন রোগী আমাদের কাছে তার দৃষ্টি ত্রুটি নিয়ে আসে। যখন দৃষ্টি ত্রুটি নিয়ে আসেন তখন অটো রিফ্র্যাক্টো কেরাটোমিটার দিয়ে আমরা যদি কর্নিয়ার বক্রতা বেশি পাই, তাহলে আমরা কেরাটোকোনাস সন্দেহ করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব এর পাশাপাশি কর্নিয়া কতটা পুরু বা কর্নিয়ার বেধ কতটুকু, সেটা আমরা আলট্রাসনিক প্যাকিমেট্রি দিয়ে বা নন কন্ট্যাক্ট প্যাকিমেট্রি দিয়ে আমরা বের করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে কর্নিয়াল টোপোগ্রাফি, যেটা প্লাসিডো বেসড হতে পারে। আমরা আমাদের হাসপাতালে একদিকে যেমন ওপিডি স্ক্যান 3 যেমন আমরা ব্যবহার করছি, এর পরের ছবিতে আমরা দেখব। এই ছবিতে লক্ষ্য করো যে কর্নিয়ার মাঝখানটা লাল হয়ে গেছে। এর পরের ছবিতে আমরা দেখব যে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির শাইন ফ্লুক কর্নিয়াল টোমোগ্রাফি পেন্টাক্যাম আমরা করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব যে নিচের দিকে লক্ষ্য করো যে সবুজ কর্নিয়া মানে স্বাভাবিক কর্নিয়া। এর পরের ছবিতে আমরা দেখব যে নিচের ছবিতে দেখো যে সবুজের মাঝখানে যে অংশ লাল হয়েছে, অতটুকু জায়গা কেরাটোকোনাস আক্রান্ত করেছে। এর পরের ছবিতে আমরা দেখব, আমরা বলেছি যে কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি দু চোখে দুরকম হয়। উপরের ছবিতে দেখো যে সামান্য কেরাটোকোনাস এবং নিচের ছবিতে দেখো যে অগ্রসরমান কেরাটোকোনাস। এর পরের ছবিতে আমরা দেখব কর্ভিস এসটির মাধ্যমে আমরা কর্নিয়ার বায়োমেকানিক্যাল শক্তিটা আমরা নির্ধারণ করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব যে পেন্টাক্যাম এবং কর্ভিস এসটির যৌথভাবে আমরা, এর পরের ছবিতে আমরা দেখব যে কম্বাইন্ড একটা টোপোগ্রাফিক এবং বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করলে আমরা কেরাটোকোনাস একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব চোখের ভেতরে যে বিভিন্ন উচ্চমানের বিচ্যুতি, বিশেষ করে কেরাটোকোনাস রোগে কমা বৃদ্ধি পায়, সেটা আমরা ওয়েভ ফ্রন্ট অ্যানালাইজারের মাধ্যমে বের করতে পারি। ধন্যবাদ স্যার। খুব সুন্দর করে বলছেন যে আসলে কেরাটোকোনাস রোগটি আপনারা কীভাবে শনাক্তকরণ করেন। এই কেরাটোকোনাস রোগের আসলে চিকিৎসা কী? চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই। প্রাথমিক পর্যায়ে কেরাটোকোনাস শনাক্ত হলে আমরা শুধুমাত্র চশমা বা নরম কন্ট্যাক্ট লেন্স দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব কিন্তু কেরাটোকোনাস যদি মাঝারি এবং অগ্রসরমান হয়, সেক্ষেত্রে আমরা রিজিড গ্যাস পারমিয়েবল লেন্স ব্যবহার করতে পারি, হাইব্রিড লেন্স ব্যবহার করতে পারি, প্রয়োজনে আমরা স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব তবে কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি ঘটলে সবচেয়ে লেটেস্ট চিকিৎসা হচ্ছে কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং। এই ক্ষেত্রে রাইবোফ্লাভিন ড্রপ আমরা দেই। এর পাশাপাশি আলট্রাভায়োলেট রেডিয়েশন ফ্রম অ্যাভেড্রো ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট মেশিন আমরা ব্যবহার করছি। রাইবোফ্লাভিন এবং আলট্রাভায়োলেট রেডিয়েশনের সংমিশ্রণে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় এবং ফলশ্রুতিতে কর্নিয়া শক্তিশালী হয়, কর্নিয়ার কোলাজেন ফাইবারগুলোর মধ্যে বন্ধন বৃদ্ধি পায়। এর পরের ছবিতে আমরা দেখব, লক্ষ্য করো যে বাম দিকে কেরাটোকোনাস রোগে আক্রান্ত কোলাজেন ফাইবারগুলোর বন্ধন কমেছে, কিন্তু ডান দিকে লক্ষ্য করো যে কোলাজেন ক্রস লিঙ্কিং করার পরে বন্ধন বৃদ্ধি পেয়েছে। এর পরের ছবিতে আমরা দেখব অগ্রসরমান অবস্থায় কেরাটোকোনাস অগ্রসরমান হলে আমরা কর্নিয়ার স্ট্রমার মধ্যে আমরা ইন্ট্রাকর্নিয়াল রিং সেগমেন্ট বসিয়ে দিই, ফলে কোণাকৃতির কর্নিয়া চ্যাপটা হয়ে যায়, ফলে দৃষ্টির গুণগত মানের উন্নয়ন ঘটে। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা চোখের ভেতরে টরিক ইমপ্লান্টেবল কোলামের লেন্স বা আইসিএল বা ফেকিক ইন্ট্রাকুলার লেন্স বসাতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব যে যখন কর্নিয়াল স্কার হয়ে যায়, অর্থাৎ কেরাটোকোনাস যখন অতিমাত্রায় অগ্রসরমান হয়, তখন কোনো চিকিৎসায় আর কাজে আসে না, তখন কর্নিয়াল ট্রান্সপ্লান্ট বা কর্নিয়া সংযোজন করতে হয়। অর্থাৎ একজন মৃত ব্যক্তির কর্নিয়া কেরাটোকোনাসে আক্রান্ত রোগীর কর্নিয়াতে লাগিয়ে সেলাই করে দিতে হয়। এটাকেই বলে কর্নিয়াল ট্রান্সপ্লান্ট, আর এভাবেই কেরাটোকোনাস রোগের চিকিৎসা করা হয়। ধন্যবাদ স্যার। কেরাটোকোনাস রোগটি আসলে অগ্রসরমান হতে হতে কি আসলে কর্নিয়া ফুটা হয়ে যেতে পারে? সাধারণত কেরাটোকোনাস রোগে কর্নিয়া ফুটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, তবে
কখনো কখনো সেটা যদি ফুটা হয়েই যায়, সেটা আমরা গ্লু দিয়ে বা সেলাই করে একটা ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স আমরা দিলে সেটা ঠিক হয়ে যায়। তবে সাধারণত কেরাটোকোনাস রোগে কর্নিয়া ফুটো হওয়ার সম্ভাবনা কম থাকে। ধন্যবাদ স্যার। আরজিপি বা স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে কি আসলে কেরাটোকোনাস রোগটি ভালো হয়ে যায়? না, আরজিপি বা স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স দেওয়ার উদ্দেশ্য হলো যে দৃষ্টির গুণগত মান উন্নয়ন। এটি কোনো কেরাটোকোনাসের ডেফিনিটিভ কোনো চিকিৎসা নয়। ধন্যবাদ স্যার। আসলে আরজিপি বা স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্স কি ঘুমানোর পরেও পরা যাবে বা ঘুমানোর সময় পরানো যাবে? না, এটা শুধু দিনের বেলা পড়তে হয়। ঘুমানোর আগে এই লেন্সটি খুলে রাখতে হয়, পরের দিন আবার পরিষ্কার করে স্ক্লেরাল কন্ট্যাক্ট লেন্সটি পড়তে হয়, কারণ ঘুমালে চোখে ইনফেকশন হতে পারে। তার মানে ঘুমানোর সময় পড়বে না রোগী? পড়বে না। লেজারে বা ল্যাসিকের মাধ্যমে কেরাটোকোনাস রোগের চিকিৎসা করা সম্ভব কিনা? বিশেষ করে ল্যাসিক করবার আগে আমরা ভালো করে দেখে নেই যে কারোর কেরাটোকোনাস আছে কিনা। যদি কেরাটোকোনাস থাকে তার আমরা ল্যাসিক করি না, কারণ ল্যাসিকে কর্নিয়া আমরা এমনিই পাতলা করে দিই। কারোর আগের থেকেই যদি কর্নিয়া পাতলা হতে থাকে তাহলে তো সেটা মোটেও সঠিক কাজটি নয়। সুতরাং আমরা অবশ্যই ল্যাসিকের মাধ্যমে কেরাটোকোনাসের চিকিৎসা করি না। ধন্যবাদ স্যার। আসলে কেরাটোকোনাস রোগটি আমরা প্রতিরোধ তাহলে কিভাবে করব? প্রতিরোধ করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জনগণকে সচেতন করা। আরেকটি হলো প্রাথমিক পর্যায়ে এই রোগটি শনাক্ত করা। বিশেষ করে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যখন একজন রোগী যাবেন, তার যদি চোখে সিলিন্ডার পাওয়ার থাকে, তাহলে আমি মনে করি যে তার কর্নিয়াল টোপোগ্রাফি বা টোমোগ্রাফি করে দেখা উচিত তার কেরাটোকোনাস আছে কিনা, বা থাকলে সেটি কোন পর্যায়ে রয়েছে, প্রাথমিক পর্যায়ে, মাঝারি পর্যায়ে না অগ্রসরমান অবস্থায় রয়েছে। এবং যখনই কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি ধরা পড়লো, সঙ্গে সঙ্গেই সেটিকে চিকিৎসার আওতায় নিয়ে আসা, অর্থাৎ কোলাজেন ক্রস লিঙ্কিং করা। ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম কেরাটোকোনাস রোগ নিয়ন্ত্রণ এবং এর প্রতিরোধ বিষয় করণীয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি অনেক ভালো থাকবেন। তুমিও ভালো থাকবে, তোমাকেও ধন্যবাদ, এবং আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও ধন্যবাদ। দর্শক, আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত চোখের যাবতীয় চিকিৎসায় যুগান্তকারী সব পদ্ধতি আবিষ্কার করে চলেছে, যার প্রয়োগ করছেন আমাদের বিজ্ঞ চিকিৎসকগণ। তাই চোখের যে কোনো জটিল চিকিৎসায় এখন আর বিদেশে যাবার প্রয়োজনই হয় না। প্রয়োজন প্রাথমিক অবস্থায় চোখের রোগ নির্ণয় এবং যথাসময়ে সঠিক চিকিৎসা গ্রহণ। তাতে যেমন চোখ সুস্থ থাকবে, দৃষ্টিও থাকবে স্বচ্ছ। সকলকে আগামী সপ্তাহের আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক শুভকামনা।